শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। সৎকথায় শুভচিন্তন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা কালিদা মহারাজের কথা স্মরণ করব। স্বামী আদিনাথানন্দজি মহারাজ মায়ের কৃপাপ্রাপ্ত সন্তান এবং জামশেদপুর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সোসাইটির অধ্যক্ষ পদের দায়িত্ব গ্রহণ করেছিলেন 40 বছরেরও বেশি সময় জুড়ে। প্রসঙ্গত বলে রাখা, আগামী 29শে আগস্ট রাখি পূর্ণিমার পরের দিন সারদা সংঘ, অল ইন্ডিয়া সারদা সংঘ জামশেদপুর শাখা যে 59তম বার্ষিক অধিবেশন, তাতে পূজনীয় স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজ এবং আমার সৌভাগ্য হবে ঈশ্বরীয় প্রসঙ্গ করার। সমগ্র জামশেদপুরের শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী ভক্তবৃন্দ সোনারিতে ভারত সেবাশ্রম সংঘের হলে আসতে পারেন। শ্রী সারদা সংঘের সেক্রেটারি ঝর্ণাদির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এই রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সোসাইটি জামশেদপুরের প্রতি আমারও ব্যক্তিগতভাবে একটা আকর্ষণ রয়েছে। পার্থ মহারাজ, পূজনীয় স্বামী অমৃতরূপানন্দজি মহারাজ এবং ম্যানেজার মহারাজ বিশ্বজিৎ মহারাজের সাথে দীর্ঘদিনের আলাপ। সেই ছাত্র যুবক বয়স থেকে জামশেদপুর রামকৃষ্ণ মিশনে যাতায়াত এবং স্বামীজির 150 বছরের সময় স্বামীজির ওপর বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছিলেন এই রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র। এই রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সোসাইটি জামশেদপুরে গেলেই কালিদা মহারাজের কথা শুনি, নাম আগেও শুনেছি, অল্প অল্প কিছু ঘটনা পড়েও ছিলাম, কিন্তু সাম্প্রতিককালে এই মিশনের সেন্টিনারিতে আমরা একটি গ্রন্থ পাই, পূজনীয় স্বামী আদিনাথানন্দজি মহারাজের স্মৃতিকথা। কলকাতায় বসেই সারদা নারী জাগরণের শ্রদ্ধেয়া সীমা পাল দিদি তিনি এই পুস্তকটি পাঠিয়ে দেন। আমি আগেও এই পুস্তকের আলোকে স্মরণ করেছি মহারাজকে, আজও আবার স্মরণ করব, কারণ সামনেই জামশেদপুর যাওয়া। সাধারণত বলা হয় যে স্থানে আমরা যাই তার আগে থেকে মনে সেই জায়গার একটা ভাব তৈরি করা। আর রাখি পূর্ণিমার পরের দিন হয়তো স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের কথাই আমরা স্মরণ মনন করব। 1954 সালের 1 জানুয়ারি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সোসাইটি জামশেদপুরের অধ্যক্ষ পদের দায়িত্ব গ্রহণ করেছিলেন কালিদা মহারাজ স্বামী আদিনাথানন্দজি, শ্রী শ্রী মায়ের দীক্ষিত সন্তান, এবং তিনি কালিদা মহারাজ নামেই আদৃত এবং পরিচিত। তার পূর্বাশ্রমের নাম ছিল শ্রী কালী প্রসন্ন কর। তাঁরা 4 ভাই এবং 3 বোন ছিলেন। ভ্রাতা এবং ভগিনীদের মধ্যে কালীপ্রসন্নই ছিলেন জ্যেষ্ঠ। 1902 সালের 9 জুন সোমবার তার জন্ম হয় সিলেটের মৌলভী বাজার থেকে 3 মাইল দূরে ভুজবল নামে একটা প্রত্যন্ত গ্রামে। পিতার নাম শ্রীকুলচন্দ্র কর, মায়ের নাম ছিল শ্রীমতী প্রমোদা সুন্দরী দেবী। শ্রীকুলচন্দ্র মৌলভীবাজার লোকাল বোর্ড অফিসে হেড অ্যাসিস্ট্যান্ট ছিলেন, কিন্তু ধার্মিক, শিবভক্ত এবং সচ্ছল ব্যক্তিত্ব ছিলেন এই পিতা। কলকাতায় আসেন এবং কালিদা মহারাজ ম্যাট্রিকুলেশন পরীক্ষার পর কলকাতায় এসে কৃতিত্বের সাথে দর্শনশাস্ত্রে MA পাশ করেন 1926 সালে। কিন্তু তারও আগে পৌষের এক পুণ্য দিবসে তারা কলকাতায় এসেছিলেন জয়রামবাটিতে। শ্রী শ্রী মা দুজন এই তরুণকেই অযাচিতভাবে কৃপা করেন। 1919 সালে 17 বছর বয়সে শ্রী শ্রী মায়ের অহেতুক করুণায় তার কাছ থেকে মন্ত্রলাভে ধন্য হয়েছিলেন কালিদা মহারাজ স্বামী আদিনাথানন্দজি।
কলকাতায় তিনি যখন আসেন তখন প্রথম বঙ্গ ছাত্রাবাসে ছিলেন, পরে ক্যালকাটা স্টুডেন্টস হোম অর্থাৎ বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশনে তার যাতায়াত ছিল এবং পরে সেখানেই যোগদান করেন। স্বামী নির্বেদানন্দজি মহারাজ তার নিজের কথায় লিখেছেন, অন সানডেজ উই স্টুডেন্টস ইউজ টু ভিজিট বেলুর মঠ। উই উড অফেন find Raja Maharaj Swami Brahmananda sitting on upper veranda facing Ganga. Meeting him was always a blissful experience. He used to affectionately call us Suren's group because Anadi Maharaj nickname was Suren. এই স্টুডেন্টস হোমে থাকাকালীন তিনি সঙ্গে যোগদান করেন সন্ন্যাসী বিরজানন্দজির কাছে, এবং বিরজানন্দজি কালিদা মহারাজের পূর্বাশ্রমিক কুলদেবতা আদিনাথ শিবের নাম অনুযায়ী তার সন্ন্যাস নাম নির্ধারণ করেন স্বামী আদিনাথানন্দজি। 1947 সাল, তখন দেওঘর রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি বেশ কিছুকাল দেওঘরে ছিলেন এবং একজন দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর রূপে দেওঘর আশ্রম এবং স্কুল পরিচালনা করতেন। তার নিজের জীবনটি ছিল অত্যন্ত সরল এবং অনাড়ম্বর। স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী শিবানন্দজি, শারদানন্দজি প্রমুখ ঠাকুরের সাক্ষাৎ পার্শ্বদের অনেকেরই সঙ্গ লাভ করেছিলেন। মায়ের সন্তান স্বামী আদিনাথানন্দজি নিজে ছিলেন উচ্চশিক্ষিত, বিদ্বান এবং মঠ মিশনের শিক্ষা বিস্তার সম্বন্ধীয় কর্মধারার সঙ্গে তিনি বিশেষভাবে যুক্ত ছিলেন। 1954 সালে তিনি জামশেদপুরে পদার্পণ করেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সোসাইটির অধ্যক্ষ রূপে এবং দক্ষ হাতে তিনি আশ্রম পরিচালনার হাল ধরেন। একদিকে তিনি যেমন ছিলেন দক্ষ প্রশাসক, অপরদিকে ছিলেন অতিথিপরায়ণ, আর সাধু সেবাই ছিল তার সতর্ক দৃষ্টি। 1954 থেকে 1995 এই দীর্ঘকাল জামশেদপুর আশ্রমের প্রাণপুরুষ ছিলেন বললে কম বলা হয় না। শেষে পার্কিনসন্সের চিকিৎসায় তাকে দুবার বম্বে যেতে হয়। পরে স্বামী আত্মস্থানন্দজির তৎপরতায় তাকে কলকাতায় নিয়ে আসা হয় এবং কোঠারি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। 1995 সালের 3রা এপ্রিল বিকেল 4:30 তিনি বেলুড় মঠের আরোগ্য ভবনে তাঁর শরীর ত্যাগ করেন। কিন্তু মায়ের আশীর্বাদ ধন্য এই মহাজীবন এক সঞ্জীবনী অনুপ্রেরণা সকলের কাছে যেন রেখে দিয়েছেন। কালিদা মহারাজ খুব কম কথা বলতেন, কিন্তু ওই দু একটি কথাতেই তিনি যা শিক্ষা দিতেন সেটি সারা জীবন সাধুদের কাছে এবং গৃহীদের কাছে একটা দাগ রাখা থাকত। এক সন্ন্যাসী মহারাজ তার স্মৃতিচারণায় বলছেন যে একদিন মহারাজ, কালিদা মহারাজ একজনের খোঁজের ব্যাপারে জিজ্ঞাসা করছেন যে সে কোথায় আছে। যে মহারাজকে প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন হয়তো অফিসে থাকতে পারে। মহারাজ বলেছিলেন তাতে হয়তো, যদি, হতে পারে এই শব্দগুলো বলবে না, হয় বলবে জানি, না হয় বলবে জানি না। পূজনীয় সেই মহারাজ বলছেন, আমি সারা জীবন পালন করার চেষ্টা করি এবং অপরকে সেটা শেখাই। মহারাজের লক্ষ্য থাকত সাধু ব্রহ্মচারীর জীবন তৈরির ব্যাপারে। গায়ে চাদর না থাকলে স্মরণ করিয়ে দিতেন, সন্ধ্যের পর বাইরে যেতে নিষেধ করতেন, হাতে ঘড়ি বাঁধা পছন্দ করতেন না, মন্দিরে দুবেলা উপস্থিত আছে কিনা দেখতেন, রোজ আরতির সময় নিজে বসে দেখতেন, গান শুনতেন। এবং মহারাজের সান্নিধ্য পাওয়ার লোভে অনেকেই জামশেদপুর আশ্রমে যোগদান করতেন এবং এখনও তারা খুব সুন্দর সাধু জীবন যাপন করছেন। স্মৃতিকথায় অপর এক সন্ন্যাসী মহারাজ, তিনি কালিদা মহারাজজিকে প্রণাম করে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ আপনি তো সারা জীবন জপ ধ্যান ও সাধু সেবা করলেন, কী রকম জীবনযাপন করলে আদর্শ সাধু হওয়া যায়? তখন কালিদা মহারাজ উত্তরে বলেছিলেন যে এই প্রশ্নটি আমিও পূজনীয় ব্রহ্মানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম।
তখন পূজনীয় ব্রহ্মানন্দজি মহারাজ উত্তর দিয়েছিলেন, তুমি এমন জীবন যাপন করবে যাতে তোমাকে দেখে কেউ উদ্বিগ্ন হবে না। এই অমূল্য উপদেশ পেয়ে স্মৃতিকার সেই মহারাজ বলছেন তার যেন মন ভরে গেল। স্বামী ভাস্করানন্দজি মহারাজ তিনি সাধুস ইন ইন্ডিয়ান মনাস্ট্রিতে দুটি শিক্ষাপ্রদ ঘটনা কথা উল্লেখ করেছেন। প্রথমটি, জামশেদপুরে একদিন তার বিছানা গোছাতে গিয়ে একটি ডায়েরি মাটিতে পড়ল। সেবক ব্রহ্মচারী তার খোলা পাতায় লেখা দেখলেন যে আগামী একটি তারিখে সুখদেবকে বকুনি দিতে হবে। ব্রহ্মচারী হতবাক যে ব্রহ্মচারীকে শাসন করবার জন্য তিনি খাতায় লিখে পরিকল্পনা করেছেন। অদ্ভুত ছিল তার শাসন পদ্ধতি। কিন্তু কালিদা মহারাজ বাইরে শাসন করলে অন্তরে তার এক ভালোবাসা ছিল অপরিসীম। স্বামীজির কাজে কোনো ইম্পসিবল নেই, চেষ্টা তো করতেই হবে। শনিবার একবার দিনের শেষে একটা ডোনেশন চেক এসেছে। ক্যাশিয়ার ব্রহ্মচারী উগাপ্পা ভাবলেন কাল রবিবার, তাই পরে সোমবার ব্যাংকে জমা করবেন। আদিনাথানন্দজি মহারাজ বললেন রবিবার সকালেই তা জমা দিতে হবে, ব্যাংক বন্ধ। বলা হলেও তিনি বললেন চেষ্টা তো করতে হবে। অগত্যা সেই ব্রহ্মচারী চেক নিয়ে ব্যাংক ম্যানেজারের বাড়িতে হাজির। তিনি মহারাজের স্বভাব প্রকৃতি জানতেন, তাই তিনি ব্রহ্মচারীকে নিয়ে ব্যাংকে গিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে ওই চেক অ্যাকাউন্টে জমা করে দিলেন। ব্রহ্মচারী আশ্রমে ফিরে এসে কালিদা মহারাজকে সব বললেন। তখন মহারাজ খুশি হয়ে বললেন, দেখলে চেষ্টা তো করতে হবে। অর্থাৎ কর্মযোগী স্বামী আদিনাথানন্দজি তাঁর সমগ্র জীবনে কর্মযোগের মধ্যে দিয়েই লক্ষ্যে পৌঁছেছিলেন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে গিয়েছেন রামকৃষ্ণ মূষায় দ্রুত এক আদর্শ সমন্বিত জীবন। 1919 সালের ডিসেম্বর মাসে শ্রীহট্টের যুবক হরসুন্দর যাবেন দীক্ষা গ্রহণ করতে মায়ের কাছে জয়রামবাটিতে। সঙ্গে রয়েছে ইন্দ্রদয়াল ভট্টাচার্যের দেওয়া পরিচয়পত্র। কিন্তু পথপ্রদর্শক এই কালীপ্রসন্ন। রাজা মহারাজ কোনো সময় তাকে বলেছিলেন পৌষ মাসে শ্রী মায়ের দর্শন করতে। সেটি ছিল পৌষ মাস। জয়রামবাটি পৌঁছেই হরসুন্দর মাকে বললেন, আমরা আপনার কাছে দীক্ষা নিতে চাই। শ্রী মা সম্মতি দিলেন। অযাচিতভাবে শ্রী মায়ের কৃপা পেয়েছিলেন এই কালীপ্রসন্ন। দীক্ষা দেওয়ার পর শ্রী মা রাসবিহারী মহারাজকে বলেছিলেন, ছেলে দুটির সংস্কার ভালো, এদের ভিতর ভক্তি, বিশ্বাস, ত্যাগ, বৈরাগ্য আছে, দেখবে এরা দুজনেই সাধু হবে। পরবর্তীকালে এই হরসুন্দর এবং কালীপ্রসন্ন দুজনেই রামকৃষ্ণ সংঘের দুই বরণীয় সন্ন্যাসী হয়েছিলেন, এক স্বামী সাধনানন্দ ও স্বামী আদিনাথানন্দ। এবং দীক্ষার পর স্বামী আদিনাথানন্দজি শ্রী মায়ের মাতৃত্বের প্রভাব দেখেছিলেন। নিজে রান্না করে শ্রী মা ছেলেদের খাইয়েছিলেন। পরের দিন সকালে কলকাতা ফিরবার সময় রাস্তায় খাওয়ার জন্য মুড়ি এবং গুড় পর্যন্ত বেঁধে দিয়েছিলেন। বিদায়ের কালে অতি দুঃখের, কিন্তু আদিনাথানন্দের মনে মাতৃস্নেহ অধিকার করে বসেছিল। তাই তিনি উত্তর জীবনে মায়ের মতনই স্নেহশীল হয়েছিলেন। জীবনের শেষ প্রান্তে যখন তিনি অসুস্থ, কথাবার্তা খুব কম বলতেন, আরোগ্য ভবনে থাকতেন। বিশেষ দিনে প্রণাম করতে এলে বা মঠ প্রাঙ্গণে সেবক তাকে প্যারাম্বুলেটারে নিয়ে যখন বেড়াতেন, সেই সময় অনেকেই তাকে চোখে দেখতেন। সেই সময় কোনো একজন সাধু বেদ বিদ্যালয়ে থাকতেন। মহারাজকে সেবক কখনো কখনো সেখানে নিয়ে যেতেন বেড়াতে। সাধুরা বলতেন, মহারাজ, এই হলো স্বামীজির আকাঙ্ক্ষিত বেদ বিদ্যালয়, এখানে ছেলেরা বেদ পাঠ শিখছে। মহারাজ শুনতেন, নীরব সমর্থন এবং আশীর্বাদ দিতেন। বিদ্যালয়ের ছোট ছোট ছেলেরা তাকে প্রণাম করত। মহারাজ একটু প্রসন্ন দৃষ্টি দিলেই তারা খুশি হয়ে যেতেন। স্বামীজির কর্মযোগের সৈনিক, শ্রী মায়ের আদরের সন্তান এই কালিদা মহারাজ সকলের কাছে এক দৃষ্টান্ত স্বরূপ হয়েছিলেন এবং মহারাজের ভালোবাসায় অনেকেই ভালো সাধু হয়েছেন।
তাদের সকলকেই মহারাজ ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত প্রায়, মানে শেষ দিক পর্যন্ত প্রায় জামশেদপুর আশ্রমের দায়িত্ব নিলেও এই কালিদা মহারাজ ছিলেন নিরভিমান এবং তাঁর ছিল বালক সুলভ সরলতা। একদিন মধ্যাহ্ন ভোজনের সময় রাধাকৃষ্ণ মহারাজ ওনাকে আশ্রমের দায়িত্বভার বহন করতে পরিশ্রম, বিশেষ করে মানসিক পরিশ্রম করার প্রসঙ্গে বলেছিলেন, মহারাজ আপনাকে তো প্রচুর পরিশ্রম করতে হচ্ছে এই বৃদ্ধ বয়সেও। কালিদা মহারাজ পরে বলছেন, রাধাকৃষ্ণ ঠিকই বলেছ, কাজকর্মের জন্য যেমন লোকাভাব আছে তেমনি অর্থের জন্যও ভাবতে হয়, সাধুদের ভক্তদের ব্যাপারেও ভাবতে হয়, সমস্যা তো আছেই। কিছুক্ষণ পর একটু মুচকি হেসে বললেন, তবে সঙ্গে একটা অব্যক্ত আনন্দও আছে। এই যেমন তোমাদের জন্য ভালো ভালো জিনিস তৈরি করে তোমাদের সেবা করা, তোমাদের সঙ্গে বসে এইসব ভালো জিনিস আমিও খেতে পাচ্ছি। তখন সকলে মিলে উচ্চ হাস্যের মধ্যে দিয়ে সেই মুহূর্তটাকে যেন সবাই উপভোগ করলেন। কালিদা মহারাজ প্রতিদিন কিছু সময় শাস্ত্রগ্রন্থ, পত্র পত্রিকা পড়তেন, উদ্বোধন পত্রিকা, এবং উপনিষদেও তার জ্ঞান ছিল এবং অসম্ভব তিনি এই উপনিষদের চর্চা করে ব্যাখ্যা করতেন। পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজ যতদিন জামশেদপুরে অবস্থান করতেন ততদিন সদা সর্বদা দিনে রাতে তার জন্য কালিদা মহারাজ সতর্ক থাকতেন। একবার এক রাতে 2টোর সময় গম্ভীরানন্দজি সেবককে বেল দিয়ে ডাকছেন। দৌড়ে গেছেন সেবক। মহারাজ জানালেন মহারাজ দিনের বেলায় 2টো ভেবে বেল বাজিয়েছেন। তখন মহারাজকে বলা হলো যে মহারাজ দুপুর নয়, রাত 2টো। ঘরের বাইরে দেখা গেল কালিদা মহারাজ দাঁড়িয়ে আছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, এত রাত্রে ঘুম ছেড়ে উঠে এসেছেন? তখন কালিদা মহারাজ উত্তর দিলেন, গম্ভীর মহারাজের কি শরীর খারাপ, এই শঙ্কা করে এলাম। অর্থাৎ এইসব ছিল তাদের সেবা, একেবারে আত্মবৎ সেবা। মায়ের সন্তান, মায়ের কাছে হয়তো কেন মায়ের কাছে ফিরে গেছেন, কিন্তু কালিদা মহারাজের সঙ্গ যারা করেছেন তারাই উপলব্ধি করেছেন যে তার সঙ্গ জীবনের একেবারে এক অমূল্য সম্পদ। জাগতিক ভাব তার মধ্যে অনুপস্থিত ছিল, তিনি নিজের ভাবেই থাকতেন। কালিদা মহারাজ একবার কঙ্কল থেকে নারায়ণশিলা নিয়ে গিয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি হবে ওটা দিয়ে। রহস্য করে বলেছিলেন, 10 রুপয়া মিলেগা। এই ত্যাগব্রতী কর্মযোগী সন্ন্যাসীদের জীবন সত্যি সত্যি স্নেহ, ভালোবাসা, কর্ম, ত্যাগে ভরপুর। তারা আদর যত্ন মায়ের কাছ থেকে পেয়েছেন এবং মায়ের সেই আদর যত্ন বিলিয়েও দিয়ে গেছেন। মহারাজকে মোহন মোহন প্রণাম জানাই, আর আপনাদেরকে আহ্বান জানাই এই আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রে আসন্ন দুর্গা পূজার যে মহতী সেবা যজ্ঞ, তাতে যদি যথোপযুক্ত পাশে দাঁড়ান, একটু সেবা অর্ঘ্য নিবেদন করেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।